টানা বৃষ্টিতে ফেনীর প্রধান সড়কে কোমর পানি। নোয়াখালী পটুয়াখালীতেও জলাবদ্ধতা ভোগান্তি, আরও 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে। যদি শহরের লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়, এ সপ্তাহে আলোচনায় জানালেন উপদেষ্টা। কার্যকর হলে রপ্তানি বাধার মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ী ও বিশ্লেষকের। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ট্যাক্সে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। আগের 3 নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায়। পর্যবেক্ষণের সুযোগ পাবেন না অংশ নেয়া আগের বিদেশিরা। ভিন্ন মতাবলম্বীদের নিয়ে এগিয়ে গেলেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। প্রশাসনিক স্থবিরতায় মব কালচার বৃদ্ধি পাচ্ছে, অভিযোগ রিজভির। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলেই তাদের বিরুদ্ধে যাবে এনসিপি, কুষ্টিয়ায় বললেন নাহিদ ইসলাম। মেহেরপুরে জুলাই পদযাত্রা। বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ। জারি রয়েছে 144 ধারা, আইন শৃঙ্খলা বাহিনীর টহল। বরগুনায় অপারেশনের পর পেটে 7 ইঞ্চি কাঁচি রেখেই সেলাই। 7 মাস পর অপসারণে জানা গেল পচন ধরেছে পেটে। 7 মাস আগে অপারেশন হয়েছিল, বাড়ি আসার পর ইনফেকশন হয়েছে, আবার আমরা ওখানে নিয়ে যাই 4 দিন পরে, আবার ওই ক্লিনিকে আমাকে 11 দিন রাখে। অপারেশন নিয়ে গেছি, ওই জায়গায় নেওয়ার পর আলট্রাসাউন্ড দিয়েছে, এসকে দিয়েছে, ওই রিপোর্টে আসছে কেসি পেটের ভিতরে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌসুমের রেকর্ড বৃষ্টির ফলে পানিতে ভাসছে ফেনী শহর। প্রধান সড়কেই কোমর পানি, কোথাও কোথাও ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আগামী 5 দিন। চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে। টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক, ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। নাজির রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে। পানি ভরপুর হয়ে গেছে, ব্যবসাদার গোডাউন ডুবে গেছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছে, তারপরে যে আমাদেরকে সিদ্ধান্ত আনিয়েছে পরীক্ষা করতে। শহরের লাইনের সমস্যা, যদি শহরের লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না। জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মালামাল গত বছরও নষ্ট হয়ে গেছে, এবছরও সব গেছে। 12টা ঘর আছে, 12টা ঘরে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি। পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়।
পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ৩টা থেকে মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত 241 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ড্রেন হয়েছে ঠিকই, কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ। যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া, সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু ফেনীতে যেতে চাই, রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, শহর থেকে পানি কি সরে গেছে কিনা, বৃষ্টির কি অবস্থা এই মুহূর্তে? শাওন, গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির কারণে ফেনী শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কি যে সকল এলাকাগুলো রয়েছে মাস্টারপাড়া, ডাক্তারপাড়া, মিজানপাড়া, উকিলপাড়া, নাজির রোড, এই সকল এলাকাগুলো নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং কি নিচতলা যে যাদের রয়েছে তাদের ঘরে পানি ঢুকে গেছে। এবং কি এই মুহূর্তে আমরা যেটি দেখেছি, আমি আছি এই মুহূর্তে মিজান রোড, এখানে পানি কিছুটা কমেছে। তবে এখানে পানি কমলেও যেভাবে এখন বৃষ্টি হচ্ছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত যদি হয় তাহলে হয়তো আবার পানি বাড়বে। অন্যদিকে হচ্ছে যে যেটি আশঙ্কার যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে মুহুরী নদীর পানি ফুলগাজী পরশুরাম উপর দিয়ে বয়ে যাওয়া, যে মুহুরী নদীর পানি এখন বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সেখানকার স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে পরশুরাম উপজেলা একটি স্থানে বাঁধ ভেঙেছে এবং কি বেশ কয়েকটি স্থানে বাঁধ ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে যেভাবে ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে, এভাবে যদি পানি ঢুকে তাহলে হয়তোবা রাতের মধ্যে আরো কিছু ভাঙন সৃষ্টি হবে এবং কি লোকালয়ে পানি ঢুকে যাবে। ফেনী শহরে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পেছনে যে কারণ, সে কারণ এখানকার বাসিন্দারা যেটি বলছে, ফেনী শহরে খাজা আহমদ লেক এবং কি পাগলির ছড়া যে খালগুলো রয়েছে, সে সকল খালগুলো বেদখল যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এখানকার মানুষরা পানিতে নিমজ্জিত হয়ে থাকে। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে চিঠির ছবিটি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি। দুদেশের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়। এতে খাত ভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন হার। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে তাদের পণ্যে কোনো রকমের শুল্ক আরোপ করা হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ইস্যুতে আলোচনার জন্য আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তারা ট্রাম্প প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক করেছেন। আগামী 9 তারিখ আবারও বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। জানিয়েছেন ট্যারিফ ইস্যুতে উইন উইন পরিস্থিতি আশা করে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তুলনায় 35% শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে। এক্ষেত্রে আশাবাদী অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাণিজ্য সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ঘাটতি কমাতে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এরপরও শুল্ক ছাড়ের সমঝোতা না হলে অর্থনীতিতে প্রভাবের বিষয়টি অস্বীকার করেননি সচিব। বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে 37% শুল্ক আরোপের পর সমালোচনার মুখে 3 মাসের জন্য স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশ দেন দরবারের সময় পেলেও এখন পর্যন্ত ফল অনেকটাই শূন্য। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে তা স্পষ্ট। নতুন করে শুল্ক মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়েছে। যদিও এক্ষেত্রে 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ আছে। আর সেই সুযোগ নিতে 10 ও 11 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে বসছেন সফররত বাণিজ্য উপদেষ্টা। 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। 10
10-11 এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। প্রেসিডেন্ট দিয়েছে কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে দেশটি তা কমিয়ে 20% নামিয়েছে। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশলে ঘাটতির কথা অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। শেষ পর্যন্ত শুল্ক হার কমানোর ক্ষেত্রে সমঝোতা না হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব, যদিও ভিন্নমত প্রেস সচিবের। কিছু না হলে প্রেশার হবে সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা। সবাইকে বলবো ডোন্ট ওয়ারি, যা হবে আমাদের জন্য, যেটা হবে এটা ভালো হবে আমাদের। প্রেস সচিব বলেন, শুল্ক নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা ঠিক না, বাণিজ্যের ধরনে ভিন্নতা রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রপ্তানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয় 37%। এটির কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে 100 মার্কিন পণ্য বাংলাদেশে রপ্তানিতে শূন্য শুল্ক আরোপ এবং দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দেন তিনি। এসব প্রতিশ্রুতি দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সাথে। তবে ঢাকার উদ্যোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দেশটি। ফলে আরোপিত শুল্ক মাত্র 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। বাড়তি শুল্কে পণ্য রপ্তানি বাধার মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তো এটার ফলে তো অবশ্যই আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বড় একটা বাধার সম্মুখীন হবে। হয়তোবা কিছু ব্র্যান্ড এবং বায়াররা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিছু আমাদের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত এতটা ভার সহ্য করে আমাদের পণ্য মার্কিন বাজারের প্রতিযোগিতা সক্ষমতার সাথে অব্যাহত থাকতে পারবে তার রপ্তানি, সেটা আমার মনে হয় না। এই 35%টাই আসলে শেষ কথা না, এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে ট্রাম্প প্রশাসনের বিহেভটা কী হয়, তাদের উপরে কী পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, সেটাও আসলে আমাদের বাজার কোন দিকে যাবে সেটা একটা বড় ইন্ডিকেশন। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েও দেশটিকে সন্তুষ্ট করা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও আর কোথাও ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে ডব্লিউটিওর সদস্য হিসেবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি না করে তাও খেয়াল রাখা দরকার। আরো কি আমরা অফার করতে পারি, তাদের কি কি কনসার্ন আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা করতে হবে। আরো অন্যান্য পয়েন্টে যদি আলোচনা করে যদি নাকি আমাদের দেশের
রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি নাকি নেগোসিয়েশন হয়, অবশ্যই আমরা আমরা আশা করি যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের উপর যে চাপ দেওয়া হচ্ছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। একই সাথে পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য এনে একক নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়, তবে ৫০ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে বিগত ৩টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটেনি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ আমলে ৫০ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত ৩টি নির্বাচন অবাধ, সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। একথা জানিয়ে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, রাতের ভোটের মতো কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট করেছে। ইসিতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের মতো এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশা সিইসির। ২০২৪ সালের ৭ জানুয়ারি একপেশে নির্বাচন করে আওয়ামী লীগ। বিএনপি, জামাত সহ প্রধান বিরোধীরা এই নির্বাচন বর্জন করে। ২২২টি আসনে জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থীরা। এমন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোট ১৯ জন, যাদের মাঝে ১১ জনই ছিলেন উগান্ডার নাগরিক, বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়েও রয়েছে নানা বিতর্ক। বিএনপি সহ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিলেও রাতের ভোটের তকমা পায়। ঢাকার মাত্র ২০টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পর্যবেক্ষক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেয়। আর ২০১৪ সালে ৩০০ আসনের ১৫৩টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নৌকার প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার নড়েচড়ে বসেছে কমিশন। ৩ মেয়াদে একপেশে নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বিষয়ে কঠোর হবার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে কানাডিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে। দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর ফল উৎসবে যোগ দেন সিইসি। বলেন, রাতের ভোটের মতো ঘটনায় জড়িত থেকে সরকারি কর্মকর্তারা নিজেদের সম্মান নষ্ট করেছেন। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। বাংলাদেশের মানুষের জন্য ভোট প্রদান এখন অধিকার নয়, বরং দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আসুন আমরা প্রমাণ করি, আমরা ৯১তে যেমন পেরেছি, ৯৬তে যেমন পেরেছি, ২০০১-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়ব যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে ২ মাস আগেই তা সকলকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো 2 মাস আগে জানাবো। তো 2 মাস আগে
একদম পুরো ডিটেলস জানিয়ে দেবো কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভিন্ন মত নিয়ে থাকতে পারাটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়াবে, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। তিনি বলেন, দেশ এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে সবার আগে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। শেখ হাসিনার অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে সরকার, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব বাড়ছে। আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে, তারা সেটি রাখছে। এই ধরি মাছ না ছুঁই পানির মতো তাদের আচরণ। কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য, আমরা ওরা বিএনপির নামে করছে, আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যে এদেরকে ধরুন। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবার হুঁশিয়ারিও দেন নেতারা। সবার জন্য বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। কর্মসূচির শুরু ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আবরারের পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতারা। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ সকলের ত্যাগ স্মরণ করেন নাহিদ ইসলাম। বলেন, আবরার ফাহাদের দেখানো পথে চলছে এনসিপি। আবরারের বাবা এখনো অপেক্ষায় ছেলে হত্যার সুষ্ঠু বিচারের। রায়টা আপিল বিভাগের বিচারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয়, সেটা আমরা দাবি জানাইছি। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। পরে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় পথসভা করেন দলের নেতারা। পথসভায় বক্তারা বলেন, কোন দল ফ্যাসিবাদের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে এনসিপি। প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীতে শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়ার পথসভা শেষে মেহেরপুরের পথে গাংনীতে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো। সাদা এবং কালোর মাঝে কিছু নেই, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, মেহেরপুর।
সংঘর্ষের একদিন পরও থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ শহর। হামলা ভাঙচুরের আতঙ্কে খোলেনি দোকানপাট। প্রধান সড়কগুলোয় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকালের রক্তক্ষয়ী সংঘর্ষে কোনো মামলা না হলেও 7 জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ঠিক যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা, চারদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ছাপ। এই দৃশ্য হবিগঞ্জের নবীগঞ্জ শহরের। দুই পক্ষের বিরোধ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নবীগঞ্জ। সোমবার বিকেলে আনমনু এবং তিমিরপুরের বাসিন্দাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। যোগ দেয় পার্শ্ববর্তী কয়েক এলাকার হাজারো মানুষ। টানা 4 ঘন্টার সংঘর্ষে পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। ঘটে প্রাণহানি সহ হতাহতের ঘটনা। 2টা থেকে 4টা কিন্তু প্রশাসনও নাই, সেনাবাহিনীও নাই। আর রাস্তায় আইসে 11টার সময় সেনাবাহিনী প্রশাসন আইসে বলছে 100 তারাই মারে। গতকালকে মানে আক্তা শোনা গেছে তারা বাজারে মানে লুটপাট করতেছে, দোকান ভাঙতেছে। তো আমাদের এলাকা সরগাঁও আমাদের মেয়র সাহেবের বাড়িতেও ওরা আক্রমণ করছে। সংঘর্ষের সময় লুটপাট ভাঙচুরের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শহর ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। ব্যবসার মাঝে 15-20টা করে আগুন দিছে, লুটপাট করছে, মানে 2-4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নবীগঞ্জ শহরটা যেন 144 জারি আছে, সেটা আরও আগে হইলে, সকাল টাইমে হইলে, 12টা-1টায় হইলে ভালো হইতো। জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সংঘর্ষ এড়ানো যেত। পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যখন ঘটনা চলার পরে প্রায় 1.5 ঘন্টা পরে 144 জারি হয়েছে। তো এই জন্য যখন পুরা শহর গন্ডগোল চলতেছে, এখন 144 তখন ঘোষণা হয়েছে, সেটা খুব একটা এফেক্ট কিন্তু শহরে পড়ে নাই। আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না, আমরা সতর্ক অবস্থায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থানে আছি। স্থানীয়দের অভিযোগ, ইনাদগঞ্জ এলাকার আশাহিদ আলী আশা এবং তিমিরপুরের সেলিম তালুকদার। এদের মধ্যে আশা দৈনিক আলোকিত সকালে এবং সেলিম স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক। তাদের ব্যক্তিগত বিরোধের কারণে সংঘর্ষে জড়ায় নবীগঞ্জের হাজারো মানুষ। সংঘর্ষের ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বরগুনার একটি ক্লিনিকে জরায়ু অপারেশনের সময় পেটে 7 ইঞ্চি কাঁচি রেখেই সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা। 7 মাস পর সেটি অপসারণ করা হয়েছে বরিশাল মেডিকেলে। ভুক্তভোগী রোগীর পেটে ধরেছে পচন, ভুগছেন দুর্বিষহ যন্ত্রণায়। ঘটনা তদন্ত করছেন সিভিল সার্জন। লম্বায় প্রায় 7 ইঞ্চির কাঁচি, টানা 7 মাস কাঁচিটি পেটে বয়ে বেরিয়েছেন পটুয়াখালীর ষাটোর্ধ্ব কোহিনুর বেগম। ভুগছিলেন অসহ্য যন্ত্রণায়। গত 18 জুন বরিশাল মেডিকেলে অপারেশন করা হয়, তবে কমেনি কষ্ট, পচন ধরেছে পেটে। ডাক্তাররা আমার পঙ্গু বানাইছে, পেটে পচা লাগাইছে, এখন বিচার চাই, আমি সূক্ষ্ম বিচার চাই। পটুয়াখালীর কলাপাড়ার কোহিনুর বেগম গেল বছরের নভেম্বরে বরগুনায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হন। নেওয়া হয় সেখানকারই কুয়েত প্রবাসী হাসপাতালে। জরায়ুতে সমস্যা ধরা পড়লে 18 নভেম্বর হাসপাতালটিতেই অপারেশন করা হয় তাকে। পরিবারের অভিযোগ, পেটে কাঁচি রেখেই সেলাই দেন চিকিৎসকরা। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ফারজানা মাহফুজ আর ওই প্রতিষ্ঠানটির চিকিৎসক সাফিয়া পারভিন অপারেশনটি করেন। কুয়েত প্রবাসী ক্লিনিকে আমার মায়ের 7 মাস আগে অপারেশন হয়েছিল। সেখানে তারা আমার মায়ের পেটের ভিতরে কেঁচি রেখা সেলাই করে দিছে। বাড়ি আসার পর ইনফেকশন হয়েছে, আবার আমরা ওখানে নিয়ে যাই 4 দিন পরে। 4 দিন পরে নিয়ে যাওয়ার পরে আবার ওই ক্লিনিকে আমাকে 11 দিন রাখে। বরিশাল নিয়ে গেছি, ওই জায়গায় নেওয়ার পর আলট্রাসাউন্ড দিয়েছে, এসকে দিয়েছে, ওই রিপোর্টে আসছে কেঁচি পেটের ভিতরে। তবে ডাক্তার সাফিয়ার দাবি তিনি নন, সেদিন অপারেশনটি করেছিলেন ডাক্তার ফারহানা। আমি অপারেশন টোটালি করিনি, ডাক্তার ফারহানা মাহফুজ ম্যাডাম করেছেন। হ্যাঁ, আপনি ওনার সাথে একটু কথা বলেন, এই জন্য এই ব্যাপারে কিছু বলতে পারছি না। 2 দিন কর্মস্থলে গিয়েও পাওয়া যায়নি ডাক্তার ফারহানাকে। পরে সাংবাদিক পরিচয় শুনেই কেটে দেন ফোন। ডাক্তার ফারহানা মাহফুজ বলছিলেন? আমি ফেরদৌস খান ইমন, আমি যমুনা টিভি রিপোর্টার। তো আমার কাছে সন্দেহ লাগতেছে, একটা আর্টারি 9 মাস পর্যন্ত পেটে কিভাবে থাকে, তারা মাঝখানে অন্য জায়গায় অপারেশন করতে পারে বা অন্য কোনো সমস্যা তাতে থাকতে পারে। তারা বলতেছে যে রোগী বাঁচুক মরুক যা হোক, টাকা দেবেন 10 লাখ। সিভিল সার্জন বলছেন ঘটনাটির তদন্ত চলছে, তারপর নেওয়া হবে ব্যবস্থা।
যে কোনো অপচিকিৎসা কিংবা ভুল চিকিৎসা এর বিরুদ্ধে সবসময় অবস্থান করি। আমার জিরো টলারেন্স থাকবে। এই সমস্ত ভুয়া ক্লিনিক কিংবা ভুয়া চিকিৎসক যদি হন অথবা যদি রেজিস্টার্ড চিকিৎসকে যদি ভুল চিকিৎসা হয় সেক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মেয়ের শ্বশুরবাড়িতেই আছেন ভুক্তভোগী নারী। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কালো জাদুর অভিযোগ তুলে বিহারের পূর্ণিয়া জেলার একটি গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 5 সদস্যকে। ওই গ্রামের আরেক বাসিন্দা শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অপারগ হওয়ায় তাকে জাদুটোনার মাধ্যমে হত্যার অভিযোগে 5 জনের উপর চড়াও হয় পুরো গ্রাম। রাতভর নির্যাতন শেষে পুড়িয়ে হত্যা করে তাদের পানিতে ফেলে ফিরে আসে গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে 3 জন। থমথমে বিহারের পূর্ণিয়া জেলার টেটমা গ্রাম। চোখে মুখে আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসী। সাধারণ কোনো অভিযোগে নয়, কালো জাদুকর সন্দেহে গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 5 সদস্যকে। ঘটনার সূত্রপাত টেটমা গ্রামে বসবাসরত ওরাও সম্প্রদায়। গ্রামের বাসিন্দা রামদেব মাহাতোর শিশু অসুস্থ থাকায় তাকে সুস্থ করতে ডাকা হয়েছিল আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হিসেবে খ্যাত বাবুলাল ওরাওকে। তবে নিজ বিদ্যা থেকে শিশুটিকে সুস্থ করতে অপারগ হয় সে। শিশুটি মারা গেলে বাবুলকে কালো জাদুকর আখ্যা দেয়া হয়। শিশু হত্যার অভিযোগ এনে গোটা গ্রাম চড়াও হয় বাবুলাল ও তার পরিবারের 4 সদস্যের উপর। রাতভর চলে ব্যাপক মারধর, অকথ্য নির্যাতন। এরপর জঙ্গলে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় 5 জনকে। বস্তাবন্দি করে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় পানিতে। পুকুর থেকে বাবুলাল ছাড়াও নিহত সীতা দেবী, মানজিত ওরাও, আরানিয়া দেবী ও কাকাতর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আসামি অজ্ঞাত 1.5 শতাধিক। ভোর 5টায় ওই পরিবারের ছোট্ট একটি ছেলের কল পাই আমরা। টেটমার ওরাও আদিবাসীরা মিলে জাদুটোনার অভিযোগে 5 জনকে পুড়িয়ে মেরে ফেলেছে। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি আমরা। এ ঘটনার সাথে সরাসরিভাবে জড়িত 4 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরেকজনকে খোঁজা হচ্ছে। তবে এ ঘটনায় প্রায় পুরো গ্রামের সবাই জড়িত। মর্মান্তিক এ পরিস্থিতিতে শোকে স্তব্ধ হতাহতের পরিবারের বাকি সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে টেটমার আকাশ বাতাস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।